দর্শক, গেম ইজ নট ওভারের এই সিজনের শেষ পর্বে স্বাগত জানাচ্ছি। আমি তাহমিদ আমির। দেশ বিদেশের খেলাধুলার সংবাদ জানাই প্রতিদিনও, আজও জানাবো। বাংলাদেশ দলে ক্রিকেট দলে অনুশীলন করেছেন অনেকেই। ইনামুল বিজয়ের কথা বলেছেন। একই সঙ্গে যদি বলি 2023 বিশ্বকাপের নতুন যে নিয়ম, সেটা আইসিসি আজকে প্রকাশ করেছে। সরাসরি 7 দল খেলতে পারবে, অর্থাৎ আগের র্যাঙ্কিং ভিত্তিতে কোনো দলেই যাবে না। এমনকি বাদ পড়তে পারে ইংল্যান্ডও নতুন নিয়মে। এছাড়াও ঘটনা আছে যে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা শেষ হয়ে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করেছে। আর বরাবরের মতো ইউভেন্টাস আবারও শিরোপা জিতেছে। এই সমস্ত খেলাধুলার সংবাদ তো আপনাদেরকে জানাবো। এর বাইরে আমাদের অতিথি থাকেন আজকের আমাদের এই সিজনের শেষ পর্ব, বিশেষ পর্ব বলছি আমরা। সেই পর্বতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে থাকবেন এই মানুষগুলো যারা এখন পড়াশোনা করছেন, জীবনের পথে কেবল হাঁটা শুরু করেছেন। আমরা যাদের বলি উত্তরাধিকার। আমরা রেসের কথা যেমন জেনেছি, বাটন একজনের হাত থেকে আরেকজনের কাছে যায়। যে মানুষগুলো আমাদের ক্রিয়া জগতের তারকা ছিলেন, তাদের ছেলেমেয়েরা কেমন আছেন, তাদের ছেলে মেয়েদের এই যে রেস, বাটন আরেকজনের কাছে আরেকজনের উত্তরাধিকার, আলোর মশাল, আমরা তাদের গল্প শুনতে চাই। এমন সব কিংবদন্তি স্পোর্টসম্যান যারা ছিলেন বাংলাদেশে, তেমন স্পোর্টসম্যানদের ছেলে মেয়েরা আমাদের সঙ্গে জয়েন করবেন। আমাদের এই দেশের, বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মনে মুন্না, তার ছেলে আমাদের সঙ্গে জয়েন করবেন। আকরাম খানের মেয়ে জয়েন করবেন আমাদের সঙ্গে, কিংবদন্তি আকরাম খানের মেয়ে জয়েন করবেন। নাফিস ইকবাল, খান পরিবারের আরেক সদস্য নাফিস। একই সঙ্গে যদি বলি দর্শক, যে আমাদের সঙ্গে জয়েন করবেন সালাউদ্দিন, কোচ সালাউদ্দিন তার ছলে, এবং আমাদের দুই শুটার প্রীতি, সাবরিনা রিঙ্কির ছেলে আমাদের সঙ্গে জয়েন করবেন। এই সবাই আমাদের সঙ্গে অনুষ্ঠানে জয়েন করবে। আমরা একই সঙ্গে দেশ বিদেশের খেলাধুলার সংবাদও আপনাদেরকে জানাবো। দর্শক, শুরুতে এক এক করে আমরা যোগ দিতে চাই আতিফা খানকে। শুরুতেই আকরাম খানের মেয়ে আতিফাকে জয়েন করাচ্ছি। হ্যালো আতিফা, কেমন আছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। কথা হবে। আমরা জয়েন করাতে চাই সব থেকে ছোট সদস্য এখানে, নাফিস ইকবালের ছেলে নোয়েলকে জয়েন, না দুঃখিত, নাফিস ইকবালের ছেলেকে জয়েন করাচ্ছি আমি এই মুহূর্তে। হ্যালো, শোনা যাচ্ছে তোমার? জি, শোনা যাচ্ছে। নামির শোনা যাচ্ছে? নামির, হ্যাঁ, শোনা যাচ্ছে। নামির ইকবাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন এখন সানদীপ, সালাউদ্দিন, সবার স্যার, সালাউদ্দিন স্যার কোচ, আমাদের ক্রিকেটের কোচ, তার ছেলে সানদীপ জয়েন করেছেন আমাদের সঙ্গে। হ্যালো, কি অবস্থা সানদীপ, শোনা যাচ্ছে আমাদেরকে? হ্যাঁ, শোনা যায়। ওকে, খুবই ভালো। আমরা এখন জয়েন করাবো হচ্ছে, যুক্ত হবেন আমাদের সঙ্গে আমাদের শুটিং এ, আমাদের যে অতীত গৌরব শুটিং, যাদের হাত ধরে বাংলাদেশের শুটার অনেক দূর গেছে, সেই শুটিং এর যদি বলি সাবরিনার কথা কে না জানে। সাবরিনা, একই সঙ্গে বলি তার সাইফুল আলম চৌধুরী রিঙ্কি, তা সেই পরিবারেরই সন্তান আমাদের সঙ্গে যুক্ত হবে। রণক চৌধুরীকে আমাদের সঙ্গে জয়েন করাচ্ছি, ও নিজেও শুটার। রণক, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আমরা একটু কম শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি গেম ইজ নট ওভারে। আমার খুব ভালো লাগছে মানে সবাইকে পেয়ে। আর আমি আমি সবাইকে অলমোস্ট কাউকে কাউকে তুমি বলেও ফেলেছি। অনুষ্ঠানের শুরুতে আমি সবার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি বলার অনুমতি নিয়ে নিচ্ছি, অনুমতি নিচ্ছি বলছি অনুমতি নিচ্ছি না, মানে বলাই শুরু করে ফেলেছি। কেমন আছে সবাই? আতিফা কেমন আছে? ভালো আছি। আমরা একটু পরিচয় যদি নিজে দিয়ে দিই, কে কি করছি, পড়াশোনা। জি, আমি আতিফা খান। আমি সানবিনসে ক্লাস 9 এ পড়ি। আমার 16 বছর বয়স। আর আমার বাবার নাম আকরাম খান। বাবার নাম? আকরাম খান। আকরাম খান। আকরাম খান। আমি সেই জন্য একটু জোরে শুনতে চাচ্ছিলাম আকরাম খান। রনক, জি, একটু পরিচয়টা জানতে চাই নিজেই, মানে কিসে পড়াশোনা কি হচ্ছে? আমি রৌনক চৌধুরী। আমি এখন ক্লাস 10 এ পড়ছি। হুম। স্কুলে ড্রপ আউট দিয়েছি ক্লাস 9 এর এক্সামের পরে, এখন প্রাইভেটে। হুম। আমি শুটার সাবরিনা সুলতানা আর সাইফুল আলম চৌধুরী রিঙ্কির ছেলে। হ্যালো।
হ্যালো, হ্যালো, আমাদের বোধহয় ইন্টারনেট কানেকশনের ছোট্ট একটা সমস্যা হয়েছিল। এখন কি সবাই শুনতে পাচ্ছে? জি 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 হ্যাঁ, যেটা বলছিল আমরা একটু আহ, যেতে চাই সানদিদের কাছে। সানদিদ শোনা যায়? হ্যাঁ জি শোনা যাচ্ছে। আমরা আরেকজনকে পেয়েছি, আমরা বলেছিলাম আমাদের সঙ্গে যুক্ত হবার কথা ছিল আজমান সালিদ। আহ, ওর নাম পরিচিত হওয়ার কথা না, এখানে কেউই পরিচিত না, কিন্তু অন্যভাবে পরিচিত এই মানুষটি। আজমান একটু অন্য। সেটা হচ্ছে বাংলাদেশের, বলেছিলাম শুরুতে, সর্বকালের মানে সেরা ফুটবলারদের তালিকা করলে সবার আগে নাম চলে আসবে, অন্যতম নাম চলে আসবে মনে মুন্নার কথা। আমরা সবাই জানি মনে মুন্নার ছেলে আমাদের সঙ্গে জয়েন করবে, আজমান সালিদকে পেয়েছি। আজমান, স্বাগত। হ্যালো, থ্যাংক ইউ। কেমন আছেন আজমান? আর পরিচয়টা একটু যদি নিজের কাছ থেকেই শুনতে চাই। জি, আমার নাম আজমান সালিদ। আমার আব্বুর নাম মোহাম্মদ মনির মুন্না। আমি ওনার ছেলে। আমি ইউল্যাব ইউনিভার্সিটিতে আপাতত পড়াশোনা করছি। And I've been a graduate from European Standard School. So Okay. I am done with my O levels and A levels. Now I'm completing my university. ওকে, সানদীপ শোনা যায়? জি শোনা যাচ্ছে। হ্যাঁ, তোমার কথা শুনতে চাচ্ছিলাম আমরা। বলো, কোন ক্লাসে পড়ো, কোথায় থাকো? আমার নাম নোয়েল সালিদ, আমি ক্লাস 7 এ পড়ি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে। আর আমার বাবার নাম হলো মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন মানে কি করেন উনি? ক্রিকেট কোচ। ক্রিকেট কোচ। কোথা থেকে একটু অতিরিক্ত শব্দ আসছে, একটা অতিরিক্ত শব্দ পাচ্ছি। আজমান, জি, আমার কথা মানে- শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কোথায় এক্সট্রা একটা শব্দ আসছিল আশপাশ থেকে, সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে। শব্দটা এখন বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। আমাদের সঙ্গে নামিরকে পাচ্ছি না। নামির আবারও জয়েন করেছে আমাদের সঙ্গে। হ্যালো নামির। হ্যালো, সরি আমার ইন্টারনেট কানেকশন একই অবস্থা, কোনো একটা কারণে ওদের একটু সমস্যা আছে ইন্টারনেটে, সব জায়গাতেই সমস্যা একসঙ্গে। এটা ব্যান্ডউইথ কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, আমাকে যতটুকু তথ্য জানানো হয়েছে। নামির, কি অবস্থা, কি খবর, কোথায় পড়াশোনা করা হচ্ছে, কোথায়? আমি ভালো আছি। আমি সানশাইন গ্রামার স্কুলে পড়ি। আমি ক্লাস 5 এ। Should I say my age? না না, এজ দরকার না, আমরা সবাই ছোট। আমার এজ বলা যাবে না এখানে, বাকি সবার সমস্যা নেই আর কি। সেটা হচ্ছে নামির। নামিরকে দিয়ে শুরু করি। উপরে একজন আপু আছে, তাকে চেনা যায়? ও, আদিবা পুপি। তারা খান। এটা খুবই অন্যরকম। নামির, কিছুদিন আগে তোমার এখানে বোধহয় সব থেকে ছোট নামিরকে দিয়ে শুরু করি। নামির, কিছুদিন আগে একটা ছবি ভিডিও দেখেছিলাম ক্রিক ইনফোতে। হ্যাঁ, মানে এই ভিডিওটার কথাটা বলবা না? মানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ড্রাইভ করছো খুব সুন্দর করে, কাভার ড্রাইভ দেখা যাচ্ছে, শর্ট পুল করার চেষ্টা করছো। মানে এই ভিডিওটা গল্পটা, তারপর তো সেই ভিডিওটা পুরো ভাইরাল হয়ে গিয়েছিল, সবাই চিনছিলেন না নামির ইকবালকে। আমারও তখন মনে হচ্ছিল নামিরের সঙ্গে তো কথা হলো না। বলবা এই ভিডিওটার গল্পটা? যখন থেকে লকডাউন স্টার্ট হয়েছে তখন আমার পাপা আমাকে ছাদে প্র্যাকটিস করাতো। সো আমরা অনেকদিন করেছিলাম, লাইক আমরা এভরিডে করেছিলাম। সো ওখান থেকে আমার পাপা এই শটসগুলো বলেছেন, শেখাই। Yeah, that's it. তারপর কি দেখেছো যে অনেকের কাছে সেই ভিডিওটি গেছে? তুমি দেখেছো এটা? জি, আমি দেখেছি, এটা ক্রিকেট ফোতে গিয়েছিল, বাট ইটস টু আর্লি টু সে। আপনারা দোয়া করেন যে আমি ক্রিকেটার হই। অবশ্যই আমরাও সেটা চাই যে তুমি মানে একদম এক্স্যাক্টলি যেভাবে থাকার কথা ঠিক সেভাবেই হবে, এবং নিজের কনফিডেন্সটাই অনেক বড় কিছু, সেটা হচ্ছে বড় কথা। আরেকটু আসি, আমি এদিক থেকে শুরু করেছি যেহেতু নিচে আছে। সেটা হচ্ছে আজমান, কি খবর, মানে সময়টা কিভাবে কাটছে? সেটা তো একটা প্রশ্ন। তারপর আমি এই প্রশ্ন না করে পারছি না, মানে তুমি মনে মুন্নার ছেলে, বাংলাদেশের সেরা ফুটবলারদের একজন, এই যে একটা পরিচয়, সেই পরিচয়টা মায়ের কাছ থেকে শুনলে কেমন লাগে, শুনতে কেমন লাগে? মানে অবশ্যই আমার খুবই ভালো লাগে, আমার খুব খুশি লাগে, খুবই গর্ববোধ হয়, খুবই ভালো লাগে।
And I have always been very proud, but I don't let it get to my head too much because I have to be what I am. I just can't go around and lose my dad's name in everything. So yeah, I have to be myself. ওকে, আর নিজে একটা বটবৃক্ষ হতে চাও, বটবৃক্ষের ছায়া নিজে জি, জি। নিশ্চয়ই থাকতে চাও না। অবশ্যই। আমরা আতিফার কাছে আছি। আতিফা, মানে আকরাম খান এমন এক নাম, বটবৃক্ষের ছায়ার নিচে কেউই থাকতে চায় না। এখনকার তরুণরা তো তোমরা কেউই থাকতে চাও না, নিজের পরিচয়টাই অনেক বড় কিছু। কিন্তু এই যে আকরাম খানের মেয়ে, এটা যখন তুমি স্কুলে ভর্তি হলে, লোকজনের সাথে পরিচয় যখন হয়, মানে কেমন লাগে তখন শুনবে? আকরাম খান তো বাংলাদেশে মানে আমি বলি সেই সময় বাংলাদেশে সাকিব তামিম রাজকে যতটুকু মানুষ চেনে, আকরাম খানকে থেকে অনেক বেশি লোক চেনে, সত্যি কথা বলতে। গ্রামে, প্রত্যন্ত গ্রামে গেলেও আকরাম খানকে মানুষ চেনে। তা এই যে তার মেয়ে স্কুলে পড়া, মানে এই নামটা, এটা কি বাড়তি প্রেরণা দেয় নাকি নাকি একটু আবার ঝামেলাও হয়? না, প্রেরণা দেয়। নামটা শুনলে খুবই লাকি ফিল হয়, খুবই প্রাউড ফিল হয়। কারণ কি আমার বাবা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছে, তো এই নামটা শুনলে আমার কাছে খুবই গর্বিত ফিল হয়, খুবই ভালো লাগে যখন আমাকে মানুষ বলে যে আমি আকরাম খানের মেয়ে। ফিল প্রাউড। রনক, আসি সবার শেষে আসবো পিচ্চি কাছে। রনক, জিজ্ঞেস করি যে তুমি নিজেও এখন শুটার, নিজেও শুটিং করছো বাংলাদেশে, এই কয়েকজনের মধ্যে তুমি সরাসরি স্পোর্টসের সঙ্গে একদম ইনভলভ, এবং ইনভলভ মানে কি সবাই খেলতে চায়, যেমন নোয়াইলের ইচ্ছা আছে বা আমাদের নামিরের ইচ্ছা আছে জাতীয় দলে আসা, মানে খেলার স্পোর্টসে, কিন্তু তুমি অলরেডি শুরুটা করে ফেলেছো। কিন্তু তোমার কাছে সাবরিনা, রিঙ্কি, মানে এদের নামগুলো তোমার জন্য কি রকম? আমার কাছে খুব প্রাউড ফিল হয় যে আমার বাবা মা একজন শুটার, নাম করা শুটার। যে আমি যখন শুটিং ক্লাবে যাই, ফেডারেশনে যাই, তখন আমাকে কেউ দেখলে বলে যে শুটার সাবরিনা রিঙ্কি স্কেলে এসেছে। এটাকে আলাদা ধরনের প্রেরণা দেয়, শক্তি দেয় যে আমার বাবা মা শুটার ছিল, আমাকেও এরকম হতে হবে? জি, আমার মানে মনে হয় যে আমার বাবা মা ছিল, আমি শুটার হব, ফিউচারে হব। অবশ্যই, নিশ্চয়ই। আমরা আরো কথা শুনতে চাই। সানদিদের কাছে আসি। সানদিদ, শোনা যাচ্ছে? জি। সানদিদ, থাকা হয় কোন জায়গায়? বিকেএসপিতে। বিকেএসপি, মানে যে জায়গায় গেলে লোভ থাকে, বিকেএসপি ভিতরে, সবুজের ভেতরে? ওয়াও, খুবই সুন্দর পরিবেশ একদম। সানদিদের কে কেউ চেনে না, ওর বাবাকেও হয়তো বা চেহারায় কেউ দেখে না, ওইভাবে কম দেখে, চেনার কথা না, কিন্তু অনেকগুলো মানুষ গড়ার কারিগর তিনি। আমাদের সাকিব, তামিম, অসংখ্য ক্রিকেটার তার হাত ধরে তৈরি হচ্ছে। সানদিদ, মানে আমি যদি বলি যে কোচ সালাউদ্দিন মানেই নতুন কিছু তৈরি করা, প্রতিভা তৈরি হওয়া। তা এই যে বাবা এত এত বড় বড় ক্রিকেটার বাবার হাত ধরে তৈরি হয়েছে, এটা তোমার জন্য কেমন লাগে? তোমার জন্য কতটা সহায়তা কাজ করে? অনেক প্রাউড ফিল হয় যে আমার বাবা একজন নামী কোচ। শুরুতে আমার বাবা যখন ছিল না তখন কেউ আমাকে অত চিনতো না, তো তারপরে যখন বাবা বিপিএল করলো, চ্যাম্পিয়ন হলো, তখন থেকে হলো বাবা অনেক সাকসেস আছে, সেটা প্রাউড ফিল হয়। আমরা মাঝে মাঝে দেখি, তোমার ভিডিওতে দেখি তুমি প্র্যাকটিস করছো, মানে কি বলে, দৌড়াচ্ছ, বাবা বল ছুটছে। বিকেএসপি ভিতরেই তো এসব প্র্যাকটিস, তাই তো? হ্যাঁ, বিকেএসপিতে হচ্ছে। বিকেএসপিতে হয়, মানে এই যে বিকেএসপিতে, তুমি কি বিকেএসপিতেই পড়ো নাকি অন্য কোথাও পড়ো? অন্য কোথাও পড়ি, আমি সাভার ক্যান্টনমেন্টে পড়ি। বিকেএসপিতে পড়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে, বিকেএসপিতে আমি চান্স পেয়েছি। তাহলে ভর্তি হচ্ছ না কেন? ভর্তি হচ্ছে লকডাউনের জন্য, এখন ভর্তি কার্যক্রম বন্ধ আছে দেখে এখন আমি ভর্তি হতে পারছি না। বুঝতে পেরেছি, অবশ্যই। নামির, শোনা যায়? জি, শোনাচ্ছি। তুমি হচ্ছে যে উপরে একজন আপু, সেটা তো খান, তুমি নিশ্চয়ই এটা জানো যে তোমাদের পরিবার থেকে তিনজন মানুষ, নাফিস ইকবাল, তামিম ইকবাল, আকরাম খান, মানে 3 ক্রিকেটারের মধ্যে কাকে ভালো লাগে তোমার? ব্যাটিং দেখেছো সবার? হ্যাঁ, আমি সবার ব্যাটিং দেখেছি, বাট আমার তিনজনকেই ভালো লাগে, এটা আমি গেস এই যে ডিপ্লোম্যাটিক অ্যানসার দিচ্ছ, তিনজনকেই ভালো লাগে।
হ্যাঁ বাট এটা আমি গেস করতাম। আমি তিনজনকেই আমার খেলা ভালো লাগে, তিনজনেরই খেলা ভালো লাগে। স্পেশাল কারো কোনো শট স্পেশাল? ও তামিম চাচুর আমার ডাউন দ্য উইকেট, পুল শট, কভার ড্রাইভ, তামিম চাচুর এটা ভালো লাগে আমার। তামিম চাচুর কাভার ড্রাইভ ভালো লাগবেই। And আমার পাপার ফ্লিক ভালো লাগে। আকরাম খানে আকরাম দাদার খেলাতে দেখেছি, উনি পুল শট আমার ভালো লাগে। খুবই ভালো হয়েছে তোমার সব। মানে যেটা বলছিলাম যে তোমার প্র্যাকটিস করা, তোমার প্রতিদিন তৈরি হওয়া, এই যে নাফিস ইকবাল, মানে তোমার এই যে এত তুমি নিশ্চয়ই তোমার সমবয়সীর সাথে খেলো, কিন্তু তোমার কি এটা মনে হয় যে তুমি যে এই যে মানে খান পরিবারের অংশ, তোমার বাবা চাচা সবাই অনেক বড় বড় ক্রিকেটার, তারা কি তোমাকে কখনো মনে হয় যে তোমাকে এটা আলাদা হেল্প করে? হ্যাঁ হ্যাঁ এটা আমাকে হেল্প করে। আমি যখন ছোট, বাট আমি যখন বড় হব তখন আমি নিজে যখন ক্রিকেটার হব ইনশাল্লাহ, তখন লাইক আই উইল বি ইন আ ডিফারেন্ট স্টাইল। তখন তোমাকে বলবে যে তখন আমরা চাই যে নামিরকে বলবে যে নামির হচ্ছে নামিরের বাবা হচ্ছে নাফিস ইকবাল। আজকে আমি যে পরিচয় দিলাম নাফিস ইকবালের ছেলে, তখন আমি জানি না তখন আমি থাকবো কিনা এখানে, তখন আমি ইন্টারভিউর সময় তখন বলবো যে আমিরের বাবা হচ্ছে নাফিস ইকবাল, আমিরের চাচা হচ্ছে তামিম ইকবাল, তাই না? একদিন হবে ইনশাল্লাহ, একদিন হবে। ঠিক যেভাবে আমরা রৌনককে বলতে চাই, রৌনক মানে সাবরিনা আপা বাংলাদেশের শুটিং এ আমার প্রথম নাম আসলে সাবরিনা আপার কথা আসে। হ্যাঁ, আমি অন্যভাবে চিন্তা করি। আমাদের যদি কমনওয়েলথের কথা চিন্তা করি, গেমস এর কথা চিন্তা করি, সবকিছুতেই সাবরিনা আপার সাফল্য ছিল, বাবাও সাফল্য ছিল, প্রথম দিকের সাফল্য ছিল। রৌনক, মানে তোমার যাওয়ার ইচ্ছা কতদূর, মানে কতটুকু যেতে চাও তুমি? আমার ইচ্ছা আছে যে বাংলাদেশ থেকে শুটিং এ অলিম্পিক করা, এটা টার্গেট আছে, অলিম্পিক করব, আর অলিম্পিকে ইনশাল্লাহ যদি পারি একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসবো। অলিম্পিকে কতটুকু সাফল্য, মানে কি চাও অলিম্পিক? যদি পারি তাহলে গোল্ড ইনশাল্লাহ নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই, সেটাও আমরা নিশ্চয়ই এক সময় এই স্বপ্নটা আমাদের পূর্ণ হবে। একটা কথা আমি তো বললাম যে আজমান, মানে মনে মুন্ডার নামটার সাথে বাংলাদেশের অনেক মানুষের অনেক রকম আবেগ জড়িত। এখানে হয়তো বা অনেকেই তোমাদের কাছে অবাক লাগবে যে মনে মুন্ডা যখন কত সালে, অনেক 91 সালের দিকের ঘটনা, যখন মনে মুন্না 20 লাখ টাকা পারিশ্রমে খেলা শুরু করলেন, আবাহনীদের খেলা শুরু করলেন। এইটা শুধু বাংলাদেশ না, গোটা উপমহাদেশে ওই সময় 20 লাখ টাকায়, আজ থেকে কত বছর, 30 বছর আগে একজন ফুটবলার চুক্তিবদ্ধ হয়েছেন, খেলছেন। এটা পুরো উপমহাদেশে একটা সাড়া জাগিয়েছিল। এই গল্পগুলো শোনা হয় মায়ের কাছ থেকে। হ্যাঁ, আমার আব্বুর সাথে খেলতো, এরকম অনেক ফেলো ফুটবলারদের থেকেও শোনা হয়েছে, আমার চাচু, আমার আম্মু, অনেক মানুষের থেকে শোনা হয়েছে। অবশ্যই আমি এরকম অনেক কিছু শুনেছি। ইভেন কলকাতায় যে আমার আব্বু খেলেছে, ওখান থেকে আমি অনেক মানুষ আমাকে ফেসবুকের থ্রু, ডিফারেন্ট সোশ্যাল মিডিয়ার থ্রুতে হোক, আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করছেন। আই হ্যাভ টকড টু আ লট অফ পিপল। ইয়া, ইটস প্রিটি নাইস। মানে তুমি একটু বলবো যে বাবাকে নিয়ে তোমার স্মৃতিটা একটু বলবা আমাদেরকে। স্মৃতি আছে, ওরকম নাই, বিকজ আমার আব্বু মারা গিয়েছে আমি তখন অনেক ছোট, আমার তখন বয়স ছিল 8। সো স্মৃতি যা আছে ওরকম, মানে ওরকম মনে পড়ার মতো অ্যাকচুয়ালি ওরকম কিছু আমার মাথায় এখন কারেন্টলি আসতেছে না। হ্যাঁ, ওরকম কোনো কিছু ক্লিয়ারলি আসতেছে না, সরি। মানে যে গল্পটা তোমাকে আলাদা করে নাড়া দেয় বাবাকে নিয়ে, মায়ের কাছ থেকে শোনা। আমার মনে আছে যে আমরা একসাথে অনেক খেলা দেখতাম, এটা মনে আছে। আমি তখন ছোট ছিলাম, সো তখন মোস্ট প্রবাবলি 2004 এর দিকে ইউরো 2004 টুর্নামেন্ট চলছিল, সো আমরা একসাথে বসে বসে খেলা দেখতাম রাত্রে, এটা মনে আছে। বুঝতে পেরেছি। আমরা এরপর আতিফার কাছে আসতে চাই, আতিফার কাছ থেকে শুনবো, মানে আতিফা কি মানে খেলাধুলা করা হয়?
খেলাধুলা করা হয় স্কুলে? আমি ক্রিকেট বেশি খেলি, আমি ক্রিকেট ছোটবেলায় খেলতাম। হ্যাঁ, স্কুলে হ্যাঁ। এমনি বাস্কেটবল খেলি, কিন্তু ক্রিকেট খেলি। ক্রিকেট খেলা হয় না। আমার ছোটবেলায় স্কুলে খেলেছি ক্রিকেট, কিন্তু এখন ক্রিকেট আমি খেলি না। আকরাম ভাইয়ের এই নিয়ে কি আফসোস আছে নাকি কোনো, যে আমি মানে ক্রিকেটটা করতে পেলাম না, এরকম আফসোস আছে? না, আমার বাবা কোনোদিন আমাকে মানে ক্রিকেট নিয়ে খেলতে কোনো মানে ফোর্স করেনি, বা কোনো এক্সপেকটেশন ছিল না ক্রিকেট নিয়ে। আমি যেটা পছন্দ করি সেটাই আমাকে খেলতে দিয়েছে। এক্স্যাক্টলি তাই হওয়া উচিত, তাই করেছেন আকরাম ভাই। যেটা আমরা একটা ক্রিকেট নিয়ে রিপোর্ট আছে, একটু দেখতে চাই। সেটা হচ্ছে সবাই, আমি বলছিলাম যে রিপোর্টটা একটু দেখতে চাই। 2023 বিশ্বকাপের নতুন নিয়ম আসছে, কিভাবে 2023 বিশ্বকাপে দলগুলো খেলবে, কিভাবে সিলেকশন হবে, সেই বিশ্বকাপের নিয়মগুলো কিন্তু দেখতে চাই। আগামী 30 জুলাই থেকে মাঠে গড়াচ্ছে আইসিসির ওডিআই সুপার লিগ। প্রথম সিরিজে ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। আর হঠাৎ করেই তাই গুরুত্ব বেড়ে যাচ্ছে আইসিসির ওডিআই সুপার লিগে। কারণ এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে ওডিআই সুপার লিগ বিশ্বকাপের বাছাই পর্বের কাজটাও করে দেবে। শীর্ষ 7 দেশ ও আয়োজক ভারত সরাসরি অংশ নেবে 2023 বিশ্বকাপে। ওডিআই ক্রিকেটকে প্রাসঙ্গিক করে তুলবে এই লিগ, যা চলবে 3 বছর ধরে। 2023 বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে যা মাপকাঠি হবে। কোভিড-19 কারণে 2023 সালের বিশ্বকাপ পিছিয়ে গেছে, ফলে আমরা বেশি সময় পাচ্ছি হাতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগ্যতা নির্ধারিত হবে মাঠে খেলার মাধ্যমে। আইসিসির ওডিআই সুপার লিগে অংশ নিচ্ছে 13টি দল, যেখানে আইসিসির পূর্ণ সদস্যর 12টি দল আর অন্য দলটি নেদারল্যান্ডস। সূচি অনুযায়ী প্রত্যেক দল 4টি অ্যাওয়ে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজে থাকবে 3টি করে ম্যাচ। লিগের সেরা 7 দল সরাসরি 2023 বিশ্বকাপে খেলার টিকিট পাবে। পরের বিশ্বকাপের জন্য আমরা সফর শুরু করব আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে। ওরা সেরাদেরও হারাতে পারে নিজেদের দিনে। আমরা আকর্ষণীয় একটা সিরিজের দিকে তাকিয়ে আছি। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এ 7 নম্বরে অবস্থান বাংলাদেশের। এর আগের হিসেবে 8-এ থাকলে নিশ্চিত হতো বিশ্বকাপ। তবে নতুন এই নিয়মে বিশ্বকাপ নিশ্চিতে আরো সতর্ক থাকতে হবে বাংলাদেশ সহ সব দেশকেই। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস। আমরা রিপোর্টটি দেখছিলাম, বিশ্বকাপের নিয়মগুলো এখন একটু একটু পরিবর্তন হয়ে গেছে, সামনেও আসবে নিশ্চয়ই। ক্রিকেটটা সবাই কি ফলো করে? বিশেষ করে সবাই তো করে এখানে। আজমান, করো ক্রিকেট ফলো করো? আজমান, শুনিনি, আমরা শুনতে পারিনি। ক্রিকেট ফলো করা হয়? আমার ক্রিকেট ফলো করা হয়, বাট আমার জাস্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা হলে দেখা হয়, অত দেখা হয় না। জাস্ট বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলা হলে আমি দেখি, বাট ফুটবলই দেখা হয় mainly। বাংলাদেশ ন্যাশনাল টিমের প্রিয় ক্রিকেটার কে? আমার পার্সোনালি সাকিব আল হাসান। ওকে। আর নামিদের প্রিয় ক্রিকেটার কে এখন দলের? আমার দলে তামিম চাচা আমার প্রিয় ক্রিকেটার। ইয়াতে নেই ইন্টারভিউ। রনক, ক্রিকেট খেলা দেখা হয়? আমি ক্রিকেট এতটা ভালো লাগে না, আমি ফুটবলেই বেশি প্রায়োরিটি আছে। ওকে, ফুটবলে পাওয়া গেছে অন্তত। ফুটবল বাংলাদেশি ফুটবল নাকি বিদেশি ফুটবল? বাংলাদেশেরটা এতটা দেখা হয় না, কিন্তু ফরেন ফুটবলটা একটু বেশি, মানে কার ফরেন সাপোর্টার? একটু ইংলিশ লিগে কার সাপোর্টার? ইংলিশ লিগে কার সাপোর্টার? ইংলিশ টিমে না, মানে ইউরোপের টিমে আমি পর্তুগালের সাপোর্টার। ওকে, পর্তুগালের সাপোর্টার। আজমাল, কার সাপোর্টার? বাংলাদেশে কোন প্লেয়ারকে এখন ভালো লাগে ফুটবলে? ফুটবল প্লেয়ারদের ভিতরে আমাদের ন্যাশনাল টিমের গোলকিপারকে খুবই ভালো লাগে, সোহেল ভাই। চিন্তাকে আগে থেকে চিনি। তারপর ডিফেন্ডার আছে, ওয়ালি ফয়সাল আছে। আর ইংলিশ লিগে ফলো করা হয় কাকে? আমি ইংলিশ লিগে আমি ম্যান ইউনাইটেড সাপোর্টার। আমি পুরো ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার। আই এম মেইনলি রিয়াল মাদ্রিদ সাপোর্টার। আমি রিয়াল মাদ্রিদের ডাই হার্ড। রিয়াল মাদ্রিদ সাপোর্টার খুব, মানে তাহলে আনন্দই আছে, লিগ শিরোপা জেতা হয়ে গেছে। ভালো। আতিফা কি ফুটবল ফলো করে? আতিফা? ফুটবল না, আমি ফুটবল বেশি ফলো করি না। সানজিদের কাছে আছে। সানজি, এমনি শোনা ক্রিকেট যাচ্ছে? আমি ফলো করি। হ্যাঁ, শোনা যায়। আতিফা বলো, সমস্যা নেই, বলো।
ক্রিকেট তো ফলো করা হয়, বাসার জন্য আমার ফলো মুশফিক, করতেই হবে, কোনো ওয়ে নেই। জি হুম। জি, এমনি আমার ভাই তামিম ইকবাল, মুশফিক, তারপর রিয়াদ, সাকিব আল হাসান, তাদেরকে ভালো লাগে। আর আমার বাবা তো আমার বাবার খেলা আমি ইউটিউবে যে মাঝে মাঝে অনেক সময় পুরানো ইনিংস গুলা দেখি, তো ওগুলা দেখতে ভালো লাগে। আর আকরাম খান নিয়ে একটা কথা আছে, আমাদের অনেকের কাছে আকরাম খান ক্রিকেটার, জি। অনেক বড় ক্রিকেটার বলেছে কিংবদন্তি। আকরাম খানের মনটা তার থেকে বড়, খুব বড় মনের মানুষ, ভালো মানুষ। এই যে ভালো মানুষের মেয়ে হওয়ারও একটা সমস্যা আছে, সবাই এক্সপেক্ট করে কি যে আকরাম খানের থেকেও ভালো হতে হবে, আকরাম খানের থেকে ভালো মানুষ। আমি ক্রিকেটার আকরাম খানের কথা বলছি না, ক্রিকেটার আকরাম খানের বাইরে বলছি। মানে এই এত বড় একজন বড় মানুষের মানে চলতে ফিরতে তো নিশ্চয়ই সবাই তুলনা করতে চায় যে বাবার থেকেও বড় হবা, তাই না? এরকম বলে না লোকজন? বলে আমার বাবা আমার মানে নিজে আমার বাবার আমার থেকে মানে বড় কিছু হওয়ার এক্সপেকটেশনটা এটা সবারই থাকে। আমিও নিজে বড় কিছু হতে চাই, আর মানে কি হব সেটা এখন আমি ডিসাইড করিনি। আমি স্কুলে কম্পিউটিং করছি, ইকোনমিক্স করছি, আমি কি হব সেটা এখনো ডিসাইড করিনি। কিন্তু হ্যাঁ, আমার বাবা খুব ভালো একজন মানুষ, আর আমিও চাই যে আমার বাবার মতন হার্ড ওয়ার্ক করে আমিও জীবনে তার মতন একটা ভালো মানুষ যাতে হতে পারি, আর তার মতন বড় কিছু যাতে করতে পারি। আর তামিম ভাইয়ের ব্যাটিংটা দেখা হয়? আমি নর্মাল খেলায় দেখি, এমনি স্পেসিফিক্যালি কোনো ইয়ে দেখি, নর্মাল বিপিএল এ নর্মাল খেলায় তখনই দেখি। এখন ঢাকায় না চিটাগং? আমি চিটাগং। আর যেটা আসছিলাম আর কি, সানদীর, তোমার কাছে আসি সানদীর, সেটা হচ্ছে বাবাকে নিয়ে অনুশীলনটা কিভাবে শুরু করা হয় তোমাদের, মানে একটু বলবা অনুশীলনের গল্পটা, কখন তোমরা বিকেএসপির মাঠে যাও, কখন অনুশীলন শুরু করো? বাবার সাথে আসলে প্র্যাকটিস শুরু করে আমি বিকাল বেলায়, সকালবেলা আমার ভাই নিয়ে থাকে আমার বাবা, এর জন্য আমি বিকাল বেলায় সময় পাই বাবার সাথে, ওই সময় প্র্যাকটিস করি। বুঝতে পেরেছি। আর বাবার সাথে এই যে অনুশীলন শুরু করা, মানে আমি বলছি তোমার সাথে অনেক ক্রিকেটারের দেখা হয়েছে, মানে সাকিবের সঙ্গে দেখা হয়েছে, তামিমের সঙ্গে, সাকিবের সঙ্গে দেখা হওয়ার ওই স্মৃতিগুলো আমাদের সাথে একটু শেয়ার করবা? সাকিব ভাইয়ের সাথে আমার 2 বছর আগে লাস্ট দেখা হয়েছিল, আর ছোটবেলায় অনেক দেখা হতো, প্রায় আসতো আমাদের বাসায়। এখন আর তো দেখা হয় না। তবে লাস্ট যখন এসেছিল তখন আমার বাবার কাছে প্র্যাকটিস করতে এসেছিল, ওই সময় আমাদের বাসায় এসেছিল। এবং সাকিবের কাছ থেকে নিশ্চয়ই ভবিষ্যতে টিপস নেওয়ার জন্য ওয়েট করবে। জি অবশ্যই। আজমান, শোনা যাচ্ছে? আজমান, একটা জিনিস সেটা হচ্ছে যে বাবার একটা জার্সি, তোমার দুটা জার্সি আমরা জানি যে এই কোভিড এর সময় তোমরা বিক্রি করেছিলে নিলামে মানুষকে সাহায্য করবার জন্য। তার মধ্যে ছিল 89 সালে প্রেসিডেন্ট গোল্ড কাপ জয় সেই জার্সি, এবং একটা আবাহনীর জার্সি। মানে এই নিলামে তোলার গল্পটা আমাদেরকে বলবা, যে কিভাবে তোমরা প্ল্যান করলে, সেই অর্থ দিয়ে কি করলে? জি, প্ল্যান ছিল হচ্ছে যে আমাদের ইচ্ছা ছিল যে গরিব মানুষদের জন্য কিছু করা যায়, ওর জন্য আমরা দুটো জার্সি আমরা নিলামে তুলেছিলাম একটা অর্গানাইজেশনের থ্রুতে। সো তারপর ওখানে নিলাম অকশনের থ্রুতে একটি সেল হয়েছে, আর আরেকটি জার্সি পার্সোনালি একজন পারচেজ করেছে, আবাহনীর জার্সি। উনি একজন ব্যাংকের সিইও, সো উনি পার্সোনালি আমাদের কন্ট্যাক্ট করার পর হি ওয়ান্টেড দ্যাট জার্সি ভেরি ব্যাড, সো পরে আমরা ওনাকে এটা দেওয়া হয়েছে। তারপর ওই টাকাটা দিয়ে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে, তারপর নারায়ণগঞ্জে বিভিন্ন গরিব মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। আর মানে পুরো টাকাটা কি ওই নারায়ণগঞ্জের মানুষের কাছে মানে দেওয়া হয়েছে, তোমরা অন্যান্য কাজও করা হয়েছে? না, অন্যান্য কিছু মানুষকেও আম্মু পার্সোনালি দিয়েছে, আর এছাড়া মানে মেইন পোর্শন নারায়ণগঞ্জে দেওয়া হয়েছে, যাতে নারায়ণগঞ্জ গরিব মানুষের মাঝে বিলিয়ে দেওয়া। বুঝতে পেরেছি। আর
নামির, কিছুদিন আগে একটা কঠিন সময় গেছে তোমাদের বাসার জন্য, সবার জন্যই গেছে। আমি জানি তুমি নিজেও আক্রান্ত ছিলে, কিন্তু তুমি জানতা না প্রথম দিকে জি। কোভিড আক্রান্ত ছিলে, তাই তো? জি জি আমি মানে জানতাম। তুমি জানতা না, একটু বলবা? তোমার মতো অনেক ছেলে পেলে আছে, সাহস পাবে তোমার কাছ থেকে গল্পটা শুনে। কি হয়েছিল? মানে কোনো সমস্যা তো তোমার হয়নি না কোভিডে না, আক্রান্ত ছিল? আমাকে যে বলেনি যে আমার কোভিড ছিল, এর জন্য আমি লাইক ফিল করি নাই যে আমার কোভিড ছিল। সো সো আমরা নর্মাল লাইফ লিড করছি, লাইক আমরা গেমস খেলছিলাম, যোগা করছিলাম, এক্সারসাইজ করছিলাম, তারপরে পড়াশোনা করছিলাম। দেন স্টিম আর গার্গেল আমরা ডেইলি করছিলাম 6-8। আর যখন জানলে তখন কি ছিল? ও, যখন আমি জেনেছি, ওইটা আমি যখন সেকেন্ড টেস্ট নিয়েছিলাম তখনই জেনেছিলাম। তখন লাইক আই ওয়াজ সারপ্রাইজ, মানে আম্মু আমাকে বলে নাই কেন যে আমার এত বড় একটা ওষুধ, এত বড় একটা ডেডলি ভাইরাস ছিল। সো আম্মু তো এই জন্যই বলেনি, তুমি যে ডেডলি বললা, এত বড় ভাইরাস, তোমার তো কিছুই করতে পারেনি ওই ভাইরাস, তাহলে তো এটা কিছু না। আম্মু তুমি আমাকে পুরা বলেন। পুরা একটা পুল, মানে কি বলবো, কাভার ড্রাইভ, একদম এক্সাক্ট অসাধারণ ফ্রন্ট ফুটে, মানে খুবই ভালো খেলেছো। ওই কাভার ড্রাইভ মেরে ওকে বের করে 6 মেরে দিয়েছো ওকে। একটু কোশ্চেনটা আবার বলতে পারবেন? আমি বলছি যে মানে কোভিড কে তুমি পুরা 6 মেরে দিয়েছো, তাই তো? আমরা কষ্ট করছিলাম ওই টাইমে, বাট স্টিল শুকর আলহামদুলিল্লাহ যে আমরা এই ভাইরাস, এই ডেডলি ভাইরাস থেকে হিল হয়েছি। তারপরও দেখলাম অনেক তোমরা এক্সারসাইজ করছিলে, রোদে যাচ্ছিলে, তাই তো? জি জি আমরা এক্সারসাইজ করছিলাম। যখন আমরা নেগেটিভ হয়েছিলাম তখন থেকে সকালে ভিটামিন ডি লাগানোর জন্য ছাদে যেতাম, রোদে এক্সারসাইজ করতাম। আমি ব্যাটিং নেগেটিভ হওয়ার পর স্টার্ট করে নিই, লাইক নেগেটিভ হওয়ার লাইক আ উইক পর স্টার্ট করেছিলাম। মানে আমি যদি তোমাকে জিজ্ঞেস, মানে বাবা বা চাচাদের সঙ্গে কি মানে খেলা নিয়ে কথা হয়, ক্রিকেট নিয়ে কথা হয়? জি, আমার বাবার সাথে ডেইলি ক্রিকেট নিয়ে কথা হয়, আর আমার চাচুর সাথে যখন দেখা হয় তখনও ক্রিকেট নিয়ে কথা হয়। মানে কি ধরনের কথা হয়? মানে ব্যাটিং নিয়ে টেকনিক জানতে চাও, না কি ধরনের গল্পটা হয়, কি নিয়ে? স্ট্যান্স জানতে চাই, তারপরে আমাকে গ্রিপ আমাকে গ্রিপ শিখায়, তারপরে দেন আমাকে স্টাইল করে, তারপরে শটগুলো শিখায় যেগুলো আমি এখন খেলি, এগুলোর কথা। দ্যাটস ইট। রনক আমাদের কাছে একটু শেয়ার করবে? রনক, তুমি বোধহয় আবার ফিরেছো কানেকশনে। রনক, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। রনক, একটু বলবে যে আমাদেরকে, মানে তুমি নিজে তো শুটিং শুরু করেছো, শুটিং এ এখন নামো, মানে এখন কোন পর্যায়ে খেলছো একটু বলবো আমাদেরকে? এখন আমি ইয়ত এই যে খেলছি, যে এখন ইয়ত যে কম্পিটিশন গুলো হয়, ন্যাশনাল হচ্ছে, ওইগুলাতে খেলছি এখন। আর মানে সর্বোচ্চ কোন লেভেলে সাফল্য এসছে একটু বলবো আমাদেরকে, দর্শকদের জন্য? 2018-তে যে যুব গেমসটা গেল, ওইটাতে আমি সিলভার মেডেল পেয়েছিলাম। আর তারপরে একটা ইয়ত চ্যাম্পিয়নশিপ হয়েছে, হামিদুর রহমান ইয়ত, ওইটাতে ব্রোঞ্জ পেয়েছি। নিশ্চয়ই সেই সাফল্য বাবা মাকে তুমি ছাড়িয়ে যাবা। আমরা একটা ছোট রিপোর্ট আবারও দেখে আসতে চাই, যে ক্রিকেটের অনেকগুলো ঘটনা হয়েছে ছোটখাটো, সেই সবগুলো নিয়ে আমাদের একটা ডেস্ক রিপোর্ট দেখতে চাই। করোনা ভাইরাসের মাঝে প্রথম দর্শক ফিরল ক্রিকেট মাঠে। কাউন্টি ক্রিকেটে সারে ও মিডলসেক্সের প্রীতি ম্যাচে মাঠে হাজির হয়েছিল 1000 দর্শক। কোভিড-19 প্রাদুর্ভাবে দীর্ঘ বিরতির লন্ডনে ক্যানিংটন ওভালের গ্যালারিতে দর্শক প্রবেশের আগে স্যানিটাইজেশনে দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। খেলা
খেলা দেখার সুযোগ পান মাত্র 1000 দর্শক। অক্টোবরে গ্যালারিতে বড় পরিসরে দর্শক ফেরানোর ইচ্ছে বিসিবির। বার্সেলোনা ছাড়ছেন মেসি। মাঝে মধ্যে এমন গুঞ্জন বাজারে চাউর হলেও চলতি মৌসুমে তার ডালপালা ছড়িয়েছে অনেক দূর, কিন্তু অতীতে যা হয়েছে এবারও তাই হতে চলছে। রোববার বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেও জানিয়েছেন শীঘ্রই মেসি বার্সার নতুন চুক্তি আনুষ্ঠানিক রূপ পাবে। স্প্যানিশ দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাবের সভাপতি বলেন, মেসি অতীতে অনেকবার বলেছেন তিনি বার্সা থেকেই অবসর নিতে চান এবং সে কারণেই তিনি বারবার চুক্তি নবায়ন করেছেন। করোনার কারণে সব ক্রিকেটারের মতো বন্দি জীবন এনামুল হক বিজয়ের। বাড়ির চত্বরে ফিটনেস ধরে রাখার চেষ্টা চালিয়েছেন। 4 মাস ধরে সেই কষ্টের জীবন শেষে ফিরেছেন মাঠে, খোলা আকাশে, মুক্ত হাওয়ায় অনুশীলনে। প্রিয় মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, ক্রিকেট থেকে দূরে থাকা অনেক কষ্টের, সেই সাথে এমন নিরাপদ অনুশীলনের জন্য ধন্যবাদ জানিয়েছেন বিসিবিকেও। আজকে মিরপুরে প্র্যাকটিস করতে পেরে খুবই ভালো লাগছে। প্রায় অলমোস্ট 4 মাস পরে আমরা মিরপুরে প্র্যাকটিস করার সুযোগ পেলাম এবং প্র্যাকটিস করেছি। বলতে গেলে অনেক কষ্টই হয়েছে আজকে, কারণ আমরা ইনডোরে করেছি বা বাইরে যেখানেই করি, আসলে মাঠের প্র্যাকটিসটা, মিরপুরের প্র্যাকটিসটা এটা আসলে স্পেশাল এবং কষ্ট হয়েছে অনেকদিন পরে। তো আশা করি এইভাবে কন্টিনিউ করবো, ঈদের আগে যতটুকু করতে পারি, এরপর ঈদের পরে তো কন্টিনিউয়াস করতে থাকবে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আমরা সালাউদ্দিন সুমনের রিপোর্টটি দেখছিলাম, যেটা হচ্ছে আতিফার মনে আছে কিনা যমুনার একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে যমুনার একটা অনুষ্ঠানে তোমরা কথা বলেছিলা, তারপরে বাবার কাছে তোমরা 2 বোন একসঙ্গে থাকতে, রুম শেয়ার করতে, তারপরে বাবার কাছে রুম চেয়েছিলা, আলাদা রুম, এবং পরে আকরাম ভাই সেটা ওই গল্প মানে ওই কথা শোনার পর কি করেছিল একটু বলবা আমাদেরকে? বাবা এরপরে কি করেছিল? ওই ইন্টারভিউটার 1 মাস পরে আমরা নতুন বাসার জন্য খোঁজা শুরু করলাম। পরে আমরা মহাখালী ডিএচএস এ একটা বাসা নিয়েছি। এখন প্রথমে ভাড়া থাকতাম, এখন ওটা কিনে নিয়েছি। এখন ওখানে আমি আর একা রুম আছে। তাহলে আমাদেরকে যমুনাকে ধন্যবাদ দিতে হবে তোমার। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আজকেও সুযোগ আছে যে তোমার আর কিছু বলার আছে, বাবা মাকে নিশ্চয়ই শুনতেছে, তারা নিশ্চয়ই তোমার কথা নিশ্চয়ই জানবে। কিছু চাওয়ার নেই, আমাকে আদর করার জন্য, সব সময় যেতে চাই ওটা দেওয়ার জন্য, সব সময় আমাকে হেল্প করার জন্য, একটা ভালো বাবা হওয়ার জন্য থ্যাংক ইউ। একটা প্রশ্ন তোমাকে না করে পাচ্ছি না, আমি জানি না ভাবি দেখছি কিনা অনুষ্ঠানটা। আমি তো আকরাম ভাই নিয়ে অনেক কথা বললাম, বাট অনেক জায়গায় অনেকের কাছে খুব সত্য, একদম বানায় বানায় বলছি না, আকরাম ভাইয়ের থেকেও ভাবি অনেক বেশি জনপ্রিয়। আমি আমার সিনিয়র অনেককে দেখেছি অনেক বেশি জনপ্রিয় ভাবি। এটা কি কখনো শুনেছো, তুমি দেখেছো কখনো? জি, আমার আম্মু খুবই জলি একটা মানুষ, খুবই হ্যাপি। সে সবসময় মানুষের সাথে খুবই হাসাহাসি করে, খুব ভালোভাবে কথা বলে। এই জন্য মানে সবার থেকে সবসময় শুনেছি যে আমার আম্মু খুবই ভালো, কারোর সাথে কোনোদিন খারাপ ভাবে কথা বলে। অবশ্যই, নিশ্চয়ই আমরা সবসময় শুনি যে আমার। হ্যাঁ, এবং যেটা হয়েছে যে তুমি তখন ছোট ছিলে, তখন চেয়েছিলে, মানে এখন তোমরা 2 বোন বড় হচ্ছ, এখন বাবা মাকে দেওয়ার সময়, নিশ্চয়ই তোমরা তাদের দেয়াটাকেও ছাড়িয়ে যাবে, আমরা বিশ্বাস করি, সেটাই নিশ্চয়ই চাই। নোয়েল শোনা যাচ্ছে? নোয়েল, সন্দীপ শোনা যায়? জি। ওকে সন্দীপ, যেটা হচ্ছে যে আমাদেরকে একটু মানে তোমার স্বপ্ন কি ক্রিকেটার হওয়া, বলবা যে কি তোমার মানে ক্রিকেট নিয়ে তোমার স্বপ্নটা আমাদেরকে শেয়ার করা যায় আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি একজন ক্রিকেটার হতে চাই। আমার স্বপ্ন যে আমি সাকিব আল হাসানের চেয়ে বড় একটা প্লেয়ার হতে চাই। মানে তাহলে তুমি কি অলরাউন্ডার? হ্যাঁ, অলরাউন্ডার। মানে কি করো, মানে আমাদেরকে বলবা ব্যাটিং বা? আমি রাইট হ্যান্ড ব্যাটসম্যান আর লেফট হ্যান্ড চায়নাম্যান করি। ও, চায়নাম্যান তুমি? আমাদের তো এমনিতেই মানে লেগ স্পিনারই নেই, তুমি লেফট হ্যান্ড
চায়না ম্যান ইজ গুড। তাহলে তোমার মানে তুমি কি কখনো মানে সব থেকে বোলিং কাউকে করেছো? নিশ্চয়ই নেটে বোলিং করার সুযোগ হয়েছে বিকেএস হ্যাঁ, গ্রুপে নেটে কারো কারো। বোলিং হচ্ছে। ওই যে প্রিমিয়ার লিগের সময় গাজী টিম এখানে এসেছিল, তখন আমি আকবর আলী আর ইয়াসির আলীকে বোলিং করেছি। কি বলেছিল, তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? হ্যাঁ, আকবরে বলেছে যে বোলিং এর জায়গা ভালো আছে, অনেক দূর আগাবে। আর আমরা জানি সালাউদ্দিন স্যার তো অনেক মানে কঠোর, অনেক নিয়ম মেনে চলতে বলেন। তোমার অনুশীলনের সময় সে কি তোমার প্রতি একটু নরম থাকে না কি রকম? না, অত নরম থাকে না, একটু বকাঝকা করে যখন না পারি। বকাঝকা করে না পারে যখন না পারি। সেটা খুব স্বাভাবিক। মানে তুমি উত্তর দাও কি, বকার উত্তর কি কাজ করে দাও, মানে পরিশ্রম করে? হ্যাঁ, পরে পরিশ্রম করে পরে চেষ্টা করি যে হয় নাকি, পরে বুঝাই দেয় যে এটা এখানে সমস্যা হয়েছে। আজমান, জি আজমান মানে মুন্না ভাইয়ের মানে মনে মুন্নার যারা ফ্রেন্ডস আছে, যারা এই সময়ও এখনো আছে, তাদের সঙ্গে কি যোগাযোগটা এখনো আছে তোমার? হ্যাঁ, আমার কয়েকজনের সাথে নারায়ণগঞ্জে যারা আছে ওনাদের সাথে মানে আমার ফেসবুকে মাঝে মাঝে কথা হয়। হ্যাঁ, মোটামুটি যোগাযোগ আছে। আর মানে এই যে আমি দেখলাম তুমি ইউল্যাবে পড়াশোনা করছো, জার্নালিজমে, সাংবাদিক হওয়ার ইচ্ছে? না, টু বি অনেস্ট আমি মানে জার্নালিজমে না, আমার মেইন মেজর হচ্ছে পিআর, পাবলিক রিলেশনস। সো আমার ওটা নিয়ে পার্সিউ করার ইচ্ছে। বুঝেছি। আর আমার মানে যে হ্যাঁ বলো। মানে আমার আব্বুর ফ্রেন্ডদের সাথে কানেকশন নেই, বাট আমার আব্বুর কিছু ফ্রেন্ড আছে যাদের ছেলেরা আমার ফ্রেন্ড, ওদের সাথে আমার কানেকশন আছে। কিছু কলিগ আছে যাদের ছেলেরা আমার ফ্রেন্ড, সো ওদের সাথে আমার কানেকশন আছে। আর এমনিতেই যেটা বললাম যে দুইটা জার্সি তোমরা বিক্রি করে ফেলেছো মনে মুন্নার, মানে ভালো কাজে। এছাড়া মনে মুন্না নিয়ে কোনো মানে নিজের সংগ্রহ আলাদা করে রাখা, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, এরকম কোনো কর্নার বা এরকম কোনো প্ল্যানিং আছে তোমাদের? এখন আপাতত কোনো প্ল্যানিং নেই, বাট আমার একটি ইচ্ছা আছে। আমার কিছু ফ্রেন্ড আছে পরে, সো আমরা মানে ভাবছি, আমরা এখন ইনিশিয়ালি আমরা এখন কোনো স্টেপ নেইনি, তা আমরা একটা ডকুমেন্টারি মতো করার চিন্তা ভাবনা আছে। করতে পারি ডকুমেন্টারি করবার ইচ্ছা আছে? ওকে, আমরা নিশ্চয় চাই, কারণ ওই স্মৃতিগুলো ধরে রাখাটা খুব বেশি প্রয়োজন। আর খুব বেশি মানে থাকলে অন্তত দেখতে নামের যে স্মৃতি ধরে রাখার কথা বলছিলাম, মানে তোমার কাছে নিশ্চয় অনেক স্মৃতি আছে তামিম মানে চাচ্চুর, আকরাম খানের, এরকম স্মৃতি কি তুমি নিয়েছো নাকি? একটা সময় যেগুলো অনেক বড় কিছু হয় এসব, বলো। জি আমি নিয়েছি একটা সময়, লাইক কিরকম ব্যাট নিয়েছো? তামিম চাচুর আমার জন্য একটা জুনিয়র সাইজ সিএ ব্যাট আনেছিল পাকিস্তান থেকে। লাইক উনি ওখান থেকেই অর্ডার করে উনি ব্যাটগুলো। সো আর এমনি কোনো সুভিনির নিয়েছো যেগুলো রেখে দেওয়ার মতো? ও মনে পড়ছে না। আর যে জায়গায় প্র্যাকটিস করো দেখেছিলাম, যে এটা কি ছাদে তোমাদের? জি আমাদের ছাদে। এখন অনেক রেইন ব্রিজ হয় তো, সো নেট গুলো অনেক ছিঁড়ে গেছে। এমনিতে কোথায়, চট্টগ্রামে কোথায় প্র্যাকটিস করো তুমি? আমি বাকুলিয়া ব্রাদার্স ক্রিকেট একাডেমিতে করি, বাকুলিয়াতে মাঠে। ওখানে আমি প্র্যাকটিস করি। ওখানে আমার পাপাও তামিম চাচু প্র্যাকটিস করেছিল, তো আমি ওখানে প্র্যাকটিস করি। আর ওখানে আমার কয়েকটা কাজিনসরাও প্র্যাকটিস করে, যারা লাইক আমার নট কাজিনস, আমি চাচা বলি, বাট লাইক আমার এজেরই চাচা। বুঝতে পেরেছি, চাচা কাজিন, ওকে, সবকিছু মিলে আর কি, সমস্যা নেই। আমার বলেন। সেটা হচ্ছে যে তোমার স্কুলে যাচ্ছে, স্কুলেও কি খেলাধুলা হয়? তো ক্রিকেটটা তো স্কুলেও হয় তাই তো? ক্রিকেট স্কুলে হয় না, বাট সামটাইমস মানে স্কুলের মানে
ক্রিকেটের কিছু দেখায় মানে অডিটোরিয়ামে নিয়ে যে, বাট একদিন আমাদের ফ্যাশন শো ছিল, তো আমাকে ড্রেস করেছিল ক্রিকেটারে। কেন ক্রিকেটারের ড্রেস কেন? কজ বিশ্বকাপ তখন বিশ্বকাপের আগে ছিল এটা, তো বিশ্বকাপ আসতে ছিল, তো এর জন্য আমাকে ড্রেস করেছিল ক্রিকেটার। আর তোমার ভাই বোনরা কত, মানে তারা কি ছোট, আমি বলো তোমার ভাই বোনের কথা বলো একটু, মানে ওরা কি খেলাধুলা করে? ওরা খেলাধুলা করে না, বাট লাইক ওরা আমি ওদেরকে অনেক লাভ করি। আমার আমার বোন আমার বোনও অনেক ভালো, আমার লাইক নো ওয়ার্ডস টু সে। ওকে, আমি তোমার জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তুমি যদি আতিফাকে একটা প্রশ্ন করতে চাও, কি প্রশ্ন করবা? না তাহলে এক কাজ করি, দাঁড়াও, তুমি একটু ভাবো, তুমি যদি জুনিয়র, তোমাকে একটু সুবিধা দেওয়া উচিত, তুমি ভাবো কি প্রশ্ন করবা। আতিফাকে ইনস্ট্যান্ট জিজ্ঞেস করো, আতিফা প্রশ্ন করো, ক্রিকেটার, জুনিয়র ক্রিকেটার না আমিরকে প্রশ্ন করো। ক্রিকেট রিলেটেড না, ধরো তুমি ক্রিকেট সাংবাদিক এখন, তাহলে কি করবা? বড় হয়ে কার মতো হতে চায়? আমি আমার দাদা ইন্সপিরেশন, আমার দাদা, চাচু আর তামিম চাচু থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি। তারপরে বাট আমি যদি বড় হই, আমি আমার নিজের স্টাইল নিয়ে খেলবো। শাবাশ বেটা। এখন তোমার টার্ন। সেম কোশ্চেন, আপনি বড় হয়ে কি হবে? সেম কোশ্চেন হবে না, সেম কোশ্চেন হবে, ডিফারেন্ট কোশ্চেন। আমি বড়, ও তো বলেছে বড় হয়ে এখন পর্যন্ত ঠিকঠাক করেনি, ওই প্রশ্নের উত্তর সে আগে দিয়ে দিয়েছে, হবে না। ক্রিকেটার কাকে কাকে চিনে, মানে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে, বাংলাদেশ ছাড়া? কঠিন প্রশ্ন আতিফা। আমি কয়েকজনকে চিনি, ক্রিস গেল, মালিঙ্গা, তারপর শাহিদ আফ্রিদি, বিরাট কোহলি, আরো অনেকজনকেই চিনি, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অনেকজনকেই চিনি। এদের সঙ্গে কখনো কারো দেখা হয়েছে আতিফা? কারোর সঙ্গে দেখা হয়েছে? জি, বিরাট কোহলির সাথে হয়েছে, সচিনের সাথে হয়নি, ক্রিস গেলের সাথে হয়েছে, আফ্রিদির সাথে হয়েছে, তারপর বাটলার এর সাথে হয়েছে, আর মালিঙ্গার সাথে হয়েছে। একটা স্মৃতি বলবা যে বিরাটের সঙ্গে কখন, মানে কারোর সঙ্গে কোনো কথা এরকম মনে পড়ে স্মৃতি? কথা আমি একজনের সাথেই ঠিকভাবে বলেছিলাম, ক্রিস গেল যখন বিপিএল হয়েছিল, আমার প্রথম বিপিএল এর যে মেমোরি, আমার বাবা তখন বরিশালের সাথে ইনভলভ ছিল, তখন আমি ক্রিস গেলের সাথে ব্রেকফাস্ট করেছিলাম, ওটা মনে। তখন তুমি ছোট ছিলা? তখন আমি খুব ছোট। জি জি, ছোট ছিলাম তখন। নামি, তুমি ক্রিকেটারদের কারোর সঙ্গে দেখা হয়েছিল, এরকম তারকা ক্রিকেটার? হ্যাঁ, আমার ক্রিকেটারের সাথে দেখা হয়েছিল যখন আমার পাপা মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল, লাইক দেশেরও বলতে পারবো, হ্যাঁ যে কেউ বলে। আচ্ছা, দেশে খুলনা টাইটান্সে যারা ছিল তাদের সাথে দেখা হয়েছিল, তারপরে খুলনা টাইগার্সে যারা ছিল তাদের সাথে দেখা হয়েছিল, আর মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়া, তারপরে আরো অনেক, সব টিমের থেকে কয়েকটা প্লেয়ার। ওরা সুইমিং করতেছিল, সুইমিং এ গেমস খেলতেছিল, আমি বসে বসে ওদেরকে দেখছিলাম। কথা হয়েছিল কারোর সঙ্গে? হ্যাঁ, হার্দিক পান্ডিয়ার সাথে কথা হয়েছিল। কি বললো? তত বেশি কথা হয় নাই। ও বলছে হাউ আর ইউ, আমি বলছি আই এম ফাইন। তারপরে আমি সেম কোশ্চেন তোকে বলছিলাম, তারপরে ও আমার সাথে সেলফি নিছে, তারপরে ও বাই বলছে, তারপরে ও সিও বলছে, তারপরে আমিও সিও বলছি বাই। হার্দিক পান্ডিয়া নিশ্চয়ই ফিনিশিং ওর
ব্যাটিং বোলিং সবকিছুই ভালো, নিশ্চয়ই ফলো করো, তাই তো? সান্দিদ চুপচাপ বসে আছে ছেলেটা, শান্তশিষ্ট। সান্দিদ শোনা যায়? হ্যাঁ জি, শোনা যাচ্ছে। তোমারও তো বাবাও যেহেতু বিপিএল এ থেকে অনেক ক্রিকেটারের সাথে নিশ্চয়ই পরিচয় হয়েছে, কথা হয়েছে, এরকম কোনো মেমোরি শেয়ার করবো আমাদের সঙ্গে? আমি বিপিএল যখন খেলা দেখতে যাই তখন হলো মেহেদী হাসান, ওই যে অফ স্পিনার বোলার, তার সাথে আমি প্রায় সবসময় থাকি, মানে বড় ভাইয়ের মতো থাকি খালি তার সাথে। দেশের বাইরে কারোর সঙ্গে? দেশের বাইরে আমার শহীদ আফ্রিদির সাথে দেখা হয়েছে, জস বাটলার, তারপরে সোহেব মালিকের সাথে কথা হয়েছে আমার। একটা প্রশ্ন অনেক কি করছেন, আমি তোমার একদম স্পষ্ট করে জানতে চাইছে, আমার কিছু করার নেই, দর্শক প্রশ্ন করেছেন, অনেক দর্শক। তুমি বাবা নাকি চাচার মতো হতে চাও? আমি আমার নিজের স্টাইলের মতন খেলতে চাই, বাট আমার বাবা আর চাচার থেকে অনেক ইন্সপিরেশন পেয়েছি। সো আমি ইমপ্রেস তোমার কাছ থেকে। ভবিষ্যতে নিশ্চিত ভাবেই আমি যদি রাজনীতিবিদ হও তাহলে পররাষ্ট্রমন্ত্রী হইতে হবে নিশ্চিত। না এমনি বলছিলাম। রনক শোনা যায়? জি শোনা যাচ্ছে। রনক এখানকার সব মানে হয়তো বা আমাদের শুটিংটা মানে কি বলো, আমি যদি নামিরের কাছেও পরিচিত না, শুটিংটা হয়তো বা আমাদের সানদীপের কাছেও তেমন একটা পরিচিত না, অথবা আতিফা অথবা শুটিংটা ভালো করে দেখেনি, কিন্তু আমরা জানি যে বাংলাদেশের জন্য শুটিংটা আমাদের অনেক সাফল্য বয়ে আসছে এই শুটিং নিয়ে। হ্যাঁ অনেক কিছু, ক্রিকেট তো অনেক পরে আসছে, তোমরা মানে মানে যদি বলি সাফল্যের জায়গাটায়, মানে মানে আমি তো তোমার কাছ থেকে লক্ষ্যটা শুনলাম, ভবিষ্যতে তুমি অলিম্পিকে যেতে চাও, খেলতে চাও, সেখানে সাফল্য বয়ে আনতে চাও। মানে এই শুটিং নিয়ে তুমি যদি একদম সরাসরি রেঞ্জে কাজ করো, মানে বাবা মার কাছ থেকে মানে শুটিং নিয়ে মানে তারা তোমাকে কি একদম হাতে কলমে শেখাতে সাহায্য করে? তারা ইয়েতে যায়, তোমার সঙ্গে যায় রেঞ্জে? জি, আমি যখনই প্র্যাকটিস করতে যাই মানে মা-বাবা সবসময় সাথে থাকে। তারা ইন্সপিরেশন দেয়, মানে ব্যাকআপ দেয়, মানে টেকনিক এগুলা সব আমাকে হেল্প করে। অনেক হেল্প করে। আর যেটা বলছি যে শুটিং এ তারা যেটা বলে, তাদের যে অপূর্ণতার কথা বলে, যেটা তোমাকে বলে সবসময়, যেটা আমরা করতে পারিনি তুমি করে দেখাবা, এরকম কিছু? এটা বলে মানে প্রায় বলে যে তুমি একদিন আমাদের থেকেও ভালো করতে পারবে ইনশাল্লাহ। আমরাও নিশ্চয়ই সেটাই চাই, সেটা হওয়ার কথা। আজমান মানে মানে তোমার তো আসলে মানে ওইভাবে আর ফুটবল খেলা হয়েছিল কি কখনো? হ্যাঁ আমি আমি মানে প্রফেশনালি খেলিনি, বাট আমি প্রচুর জীবনে অনেক ফুটবল খেলেছি। আই হ্যাভ স্পেন্ট আ লট অফ টাইম প্লেইং। কখনো কি ইচ্ছে হয়েছে যে বাবার মতো ফুটবলার হব? ইচ্ছা হয়েছে, অনেক ছোট যখন ছিলাম তখন আমার অনেক ইচ্ছা ছিল হওয়ার, বাট আমাদের দেশে খুবই অনেক ইনফ্রাস্ট্রাকচার ভালো না ফুটবল খেলার বা ফুটবলার হওয়ার, তাই জিনিসটা পার্সু করা হয়। ফুটবলের সঙ্গে ভবিষ্যতে থাকার ইচ্ছা আছে? হ্যাঁ আমার ডেফিনেটলি আমার এটা অনেক ইচ্ছা আছে, বাট ফুটবলের সাথে এনি হাউ ইফ আই এম ইনভলভ উইথ ফুটবল আমার তাহলে খুবই ভালো হবে আমার জন্য। মানে আমার খুব ভালো লাগছে যদি কোনোভাবে ফুটবলের সাথে ইনভলভ থাকতে। Like it can be anything. It can be from management to even coaching, from administration, anything. But yeah, আমার খুব ইচ্ছা আছে। আপনাকে এমনিতে এটা জিজ্ঞেস করছে, একটু অন্যরকম প্রশ্ন, যে মানে মনে মুন্ডাকে নিয়ে মানে আপনাদের খোঁজ খবর রাখে বাফুফে? সবাই কি খোঁজ খবর রাখে এমনিতে? সবাই যাদের সাথে আমাদের পার্সোনাল রিলেশন আছে তারা অবশ্যই খোঁজ খবর রাখে, না নট রিয়েলি, না সবাই রাখে। আমরা একটা ফুটবলের কথা বলছিলাম, আমরা একটু সময় নেই, একটা ফুটবলের রিপোর্ট আছে সেটা একটু দেখতে চাই। হ্যাঁ ফুটবলের রিপোর্টটা দেখে তারপর আবার আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা ফুটবলের একটা রিপোর্ট আছে, আমাদের 36 সদস্যের টিম ঘোষণা করা হয়েছে,
এবং তাদের যে 4টা ম্যাচ আছে এই করোনা পরবর্তী ঈদের পরে খেলতে হবে, কঠিন বলছেন জেমিতে তাদের কোচ। দেখতে চাই। করোনায় দীর্ঘ বিরতি আর তাতে স্থবির দেশের ফুটবল। জাতীয় দলের কোচ জেমিডেও নিজ দেশ ইংল্যান্ডে ছুটিতে। তবে এই স্থবিরতা কাটছে কারণ রোববারই ঘোষিত হয়েছে প্রাথমিক দল। সামনে বিশাল কর্মযজ্ঞ। অক্টোবর নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের 4 ম্যাচ সহ থাকতে পারে 2টি ফিফা ফ্রেন্ডলিও। জাতীয় দলের হয়ে এতগুলো ম্যাচ খেলার সুযোগ ফুটবলাররা খেলায় হারাবেন না বলে মনে করেন কোচ জেমিডে। বাফুফে আয়োজিত অনলাইন ব্রিফিংয়েও সেই কথা বললেন তিনি। 36 জনের প্রাথমিক দলে যারা রয়েছে, আমি মনে করি তাদের মধ্যে ইতিমধ্যে একটা মানসিক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কারণ লক্ষ্য এখন 23 জনের চূড়ান্ত স্কোয়াডে থাকা, এরপর শুরুর একাদশে থাকার লড়াই। সুতরাং শেষ পর্যন্ত খুব গোছালো একটা একাদশ আমার হাতে আসবে বলেই মনে করছি। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়াদের মধ্যে বসুন্ধরা কিংসেরই রয়েছেন 14 ফুটবলার। ক্লাবটির এএফসি কাপের ম্যাচ রয়েছে মালদ্বীপে। জাতীয় দল ও ক্লাবের হয়ে অল্প সময়ের ব্যবধানে ফুটবলাররা এত ওয়ার্কলোড নেবার মতো ফিট কিভাবে হবেন সেই দুশ্চিন্তা রয়েছে কোচেরও। খুব ছোট পরিসরে এটা খুব কঠিন, মোটেও আদর্শ নয় এত কম সময়ে এত ম্যাচ খেলা। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া জাতীয় দল যেমন বসুন্ধরা কিংসের জন্যও কঠিন হবে, কিন্তু খেলোয়াড়দের মানসিকভাবে তৈরিও থাকতে হবে। জেমি বিশ্বাস করেন ফিনল্যান্ড যুব দলে খেলা ডিফেন্ডার তারিক রায়হান কাজীও খুব দ্রুতই নিজেকে জামাল ভুঁইয়ার মতো মানিয়ে নিতে পারবেন। তবে ঈদের পর কবে ক্যাম্প শুরু হবে সেটি নিয়ে দুরকম তথ্য এসেছে কোচ ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কো চেয়ারম্যানের কাছ থেকে। একজন বলেছেন 7 অগস্ট, আরেকজন 5 অগস্ট। মঞ্জুর মোর্শেদ, যমুনা স্পোর্টস। আমরা মঞ্জুর মোর্শেদের রিপোর্টটি দেখছিলাম আমরা আসলে বাংলাদেশের ফুটবলের কথা, যার সব থেকে জানার কথা ছিল, মানে এখন ফুটবলের ওই স্বর্ণালী সময়টা আমাদের নেই। স্বর্ণালী সমস্যা অবশ্যই মনে মুন্নার সময় কথা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের বিদায় নিতে হবে। মানে কখন যে 1টা ঘন্টা চলে গেছে আমরা বুঝিনি। নামির, তোমার জন্য সবাই বলেছে হ্যাট পরা কেন, হ্যাটটা একটু খুলে দেখাতে বলছে টুপি। আচ্ছা, আমি আমার হ্যাট পরে থাকি, আমার একটু ঘামছে তো এর জন্য আমার চুল পুরো। সবাই বলতেছিল যে কেন কেন কেন, তুমি পছন্দ করো তাই তো পরে থাকতে? হ্যাঁ, আমি পরে থাকলে পছন্দ করি, আমার হ্যাবিট ছোট। আমাকে অনেকে বলছে আতিফা নাকি অনেক সুন্দর গান পারে। না, পারে না? এখানে কেউ গান পারে? সন্দীপ গান পারো? কে গান পারে? রনক? কেউ পারে না? নিশ্চয়ই গান গায়, নিশ্চয়ই, মানে সবাই আলাদা আলাদা করে একটু একটু করে গান পারে তাই তো? সন্দীপ গান পারো? না, আমি গান পারি না। রনক? না, আমি তো পারি না। কেউ গান পারে না। আজমান গান গাইতো সম্ভবত, গিটার বাজায় নাকি? আমি তো বাড়ি যাচ্ছি, কেউই গান পারে না। তাহলে আমরা একটা গান গেতে গেতে শেষ করে চলে যেতাম আর কি, একদম শেষ সময়। আমরা সবাই এক লাইন করে আমরা শেষ করতে চাই একদম শুরু থেকে। আতিফা, এক লাইন করে দর্শকের কাছ থেকে বিদায়, বা তোমার যদি কোনো মেসেজ দেওয়ার থাকে, দোয়া চাওয়ার থাকে, চাইতে পারো। আতিফা। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে খুব ভালো লাগলো এখানে এসে, আর সবাই সেফ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে খুব ভালো লাগলো। সন্দীপ। সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি একজন ভালো ক্রিকেটার হতে পারি। সবাই ঘরে থাকবেন, করোনা থেকে বেঁচে সুস্থ থাকবেন। রনক। যদি দোয়া চাইতে চাও, আমরা চলে যাচ্ছি। দর্শকের কাছ থেকে যদি তোমার কোনো মেসেজ থাকে, বলার থাকে, বলো। সবাই আমার জন্য দোয়া করেন যে আমি যেন ফিউচারে একজন ভালো শুটার হতে পারি, আর অলিম্পিকে যেন আমি কিছু মানে অ্যাচিভমেন্ট করতে পারি। তোমার পক্ষ থেকে আমি একটা দোয়া চেয়ে নিচ্ছি, একটু বড়দের দোয়া, সেই জন্য তোমার দ্বারা বললাম না। মানে সবাই যেন শক্ত হয়ে শুটিংটাকে ঠিক করে দেয়, রেঞ্জের সমস্ত সমস্যা চলে যায়, শুটাররা যেন বাংলাদেশে সম্মানিত হয়। তোমার পক্ষ থেকে আমি বললাম। আজমান। জি, আমি চাই সবার যাতে ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমরা যাতে এই সিচুয়েশনটা যত তাড়াতাড়ি সম্ভব ওভারকাম করতে পারি। এই নামির ইকবাল হ্যাট খুলেছে দর্শকদের চাওয়া মতো, এখন কিছু বলবে আমাদের মতো। ও সবসময় বলেছে খুব ভালো লেগেছে নামির,
যে আমরা তুমি তোমার মতো হতে চাও, এখানে সবাই আমরা সবার মতো হতে চাই। আমরা কোনো আমাদের ছেলেমেয়েরাও যারা আছে ছোট বড় হচ্ছে, কারো আমরা বটবৃক্ষ হতে চাই না, আমরা অবশ্যই পাশে থাকবো, তোমাদের সবাই সবার পাশে থাকবো, কিন্তু তোমরাও যেন অনেক বটবৃক্ষ হয়ে যাও, অনেক আমাদের জন্য ছায়া হয়ে থাকবে, সেটা চাই আমরা। নিশ্চয়ই তোমার খুব ভালো লেগেছে, তুমি বলো। আমার এই শোতে ফার্স্ট অফ অল অনেক ভালো চেয়েছেন, আর আমরা আমার জন্য দোয়া করেন যে আমি বড় একটা সাকসেসফুল ক্রিকেটার হই, আর সবাই এই হার্ড সিচুয়েশনে সেফ থাকেন, আর বাসায় একটু লকডাউন মেনটেন করেন, বাইরে যখন ইম্পর্টেন্ট জিনিস যদি বাইরে যান প্লিজ মাস্ক অ্যান্ড গ্লাভস পরে থাকেন। ওকে, তোমার অভিজ্ঞতা অনেক বেশি এখানে, তুমি অবশ্যই বলছো। এবং আমি এটা নির্দ্বিধায় বলতে চাই যে এক সময়ে আমি বলতে চাই, অবশ্যই বলতে পারবো যে আতিফা, সানদীপ, রনক যখন ও অলিম্পিকে যাবে, মানে আজমান পিয়ারও পড়ছে, নিশ্চয় ওর জায়গায় অনেক বড় কিছু হবে, পাবলিক রিলেশনের দিক দিয়ে বাংলাদেশে অনেক জায়গা হবে। মানে আমি যদি নামিরের কথা বলি, সে যে পর্যায়ে ক্রিকেট খেলুক, যেভাবে ক্রিকেট খেলুক, আমি এই মানুষগুলো, এই যে 5টা মানুষ আছে, আমি যেন একজন খুব বুক ভরে গর্ব করে বলতে পারি 5 জনের একসময় আমি ইন্টারভিউ করেছিলাম। আমি বয়স্ক হয়ে যাব, চুলগুলো এখনই সাদা, তখন আরো সাদা হয়ে যাবে, তখন আমি অনেক গর্ব করে বলবো যে এই সেই আতিফা, আমি যার ইন্টারভিউ করেছিলাম। যে জায়গায় থাকো, যে কাজই করো, যে পেশাতেই থাকো, যেন আমরা গর্ব করে বলতে পারি আমাদের আতিফা, আমাদের সানদীপ, আমাদের রৌনক, আমাদের আজমান, আমাদের নামির। পারবো তো? আমরা সবাই মিলে একটা জিনিস বলতে বলতে আজকে দর্শক একটা স্পেশাল এপিসোড ছিল আমাদের, অন্তত এই অংশটায় আমরা বিদায় নেব, যে আমাদের সবাইকে বিদায় জানাতে হবে, তারপর আমরা একটু খেলার সংবাদ জানিয়ে আজকে শেষ করব। তবে এই অংশটা বিদায় জানাতে সম্ভব, আমি জানি কিনা সবাই একসঙ্গে, আমি তো পারি না, উই শ্যাল ওভারকাম আমরা একটু বলতে চাই একসঙ্গে। হ্যাঁ পারবো? কে ধরতে পারবো উই শ্যাল ওভারকাম? পারবো আমরা? এই যে ঠিক আছে, আমাদেরকে নামির নিশ্চয়ই লিড করছে। ওকে নামির, ইউ আর দ্য ক্যাপ্টেন। ওকে ওকে, আমি পিছনে আছি, আমি উইকেট কিপার, তুমি ক্যাপ্টেন। আচ্ছা ওকে, স্টার্ট করি। সবাইকে আমরা বিদায় নেব, সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, তোমরা আমাদের এই অনুষ্ঠানে এসছো। মানে গেম ইজ নট ওভার বলি আমরা, আমাদের শোটা ছিল গেম ইজ নট ওভার, এই সিজনের লাস্ট শো এটা। এবং তোমরা যে এসছো, আমরা যে উত্তরাধিকার বলেছিলাম, আলোর মশাল তোমরা বয়ে নিয়ে যাচ্ছ, ভবিষ্যতে যে গর্বের জায়গাটা নিশ্চয়ই সেটা অনেক বড় হবে। এবং আমরা এই জন্যই বলি গেম ইজ নট ওভার, স্বপ্ন যেখানে শেষ হয় সেখান থেকেই আরেকটা নতুন স্বপ্ন শুরু হয়। সব থেকে পরে মানে নামির যেটি বললো যে কোভিডের কথা, ও কোভিডের সঙ্গে লড়াই করেছে, হেসেছে, সাহসের সঙ্গে লড়াই করেছে, ওর পরিবার লড়াই করেছে, আজকে আমাদের জন্য কথা বললো, এক্সপিরিয়েন্স শেয়ার করলো, এটা অনেক বড় কিছু। নামিরের মতো আমরা সবাই ফাইট করবো। এই সময় যারা আছে, যারা ছোট একটা বাচ্চা যদি নামিরের গল্পটা শুনে নিশ্চয়ই সাহসী হবে। আমরা শুরু করতে চাই। নামির, সবাই ভালো থেকো, সবাই আমাদের জন্য দোয়া করো, আমরা তোমাদের জন্য সবাই দোয়া করবো। নামির 1 2 3 উই শ্যাল ওভার। হ্যাঁ হ্যাঁ, একসাথে আমরা গানটা গাই, উই শ্যাল ওভারকাম। 1 2 3 We shall overcome. আমি উই শ্যাল ওভার না, আমি পারি, আমি গাবো। আই থট Yes, sure. আমি দেখি একটু ইউটিউবে পাওয়া যায় নাকি, এর সাথে এটা আমি একটা যোগ করে দিতে পারি, দেখি তো একটু ইউটিউবে নিশ্চয়ই পাওয়া যাবে, একটু আমরা চেষ্টা করবো এই জায়গায়। আমি দেখি We shall overcome. আমি জানি না কোনটাকে নিয়ে আসছি। ওকে, স্টার্ট। আমি শুরু করি, আমরা বলি রৌনক
ওকে, সবাই কি শুনতে পাচ্ছে আমাকে? জি জি শোনা যাচ্ছে। ওকে, আমরা মানে জি। সে উইশাল ওভার কাম নিশ্চয়ই এক সময় আসবে সবার জন্য অবশ্যই। সবাইকে ধন্যবাদ। আমি সবাই মানে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য, দোয়া ভালোবাসা, সবাইকে স্যালুট জানাচ্ছি। দেখা হবে রনক মাঠে ঘাটে পথে, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই অলিম্পিকের ওই জায়গায় যখন রনক শুটিং এ যাবে আমরা কাভার করব, আমাদের কোনো নতুন প্রজন্ম কাভার করবে, ঠিক আছে? ইনশাল্লাহ। আতিফা ভালো থাকো, সানজিদ, ঠিক আছে, আজমান, জি থ্যাংক ইউ আমির, থ্যাংক ওকে ইউ, বাই বাই। 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 থ্যাংক ইউ বাই। আমরা দর্শক কথা বলছিলাম, আজকে আমাদের বিশেষ একটা এপিসোড ছিল, হচ্ছে আজকে আমাদের এই সিজনের লাস্ট পর্ব ছিল এবং আমরা অতিথি হিসেবে তাদেরকে নিয়ে এসেছিলাম যারা আমাদের ভবিষ্যতের কথা বলছেন, আমাদের আলোকবর্তিতাকে সামনে নিয়ে যাচ্ছেন। আমরা সেই মানুষদের কথা বলছিলাম। এই ছিল আজকের আমাদের দেশ বিদেশের খেলাধুলার সংবাদ। দর্শক যেটি বলছিলেন যে আমরা আজকে যেটি শুরুতেই বলেছিলাম, একটা বিশেষ এপিসোড ছিল আজকে আমাদের গেম ইজ নট ওভার অনুষ্ঠানে। আপনারা প্রায় গত একটা মাস প্রতিদিন আমাদের সঙ্গে রাত 8টায় ছিলেন। যে সমস্ত দর্শক দেশ এবং দেশের বিদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, মন্তব্য করেছেন, প্রশ্ন করেছেন, আমাদের দর্শকরা যেমন সরাসরি প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছেন, এবং একই সঙ্গে যদি বলি যে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ ছিল এই অনুষ্ঠানে, গেম ইজ নট ওভারে সরাসরি যুক্ত হতে পারতেন, লিঙ্ক দেওয়া থাকতো, প্রতিদিনই আপনাদের যুক্ত হতে পারতেন। বিভিন্ন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শুধু ক্রিকেট নয়, ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, যদি বলি বর্তমান সমসাময়িক যে বিভিন্ন ফেডারেশন গুলোর সমস্যা, আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রীর কথা বলেছেন, শেষে এসে কথা বলেছেন শেষ দিনে আমাদের যারা আমাদের গর্ব, আমাদের আলোর বাতিঘর, সেই কিংবদন্তি স্পোর্টসম্যান যারা রয়েছেন, তাদের বংশধর, যাদের নতুন প্রজন্ম কি করছে, তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবারের অনুষ্ঠানে এবং তারা কথা বলেছেন, নিজেদের কথা, স্বপ্নের কথা, ভবিষ্যতের কথা বলেছেন এবং তারা প্রত্যেকেই বলেছেন যে কথাটি, তারা নিজেদের মতো বড় হতে চান। আমরা সবাই চাই প্রত্যেকটা মানুষ নিজেদের মতো করে নিজেদের পরিচয়ে পরিচিত হবে। নিশ্চয়ই সিজন 2-তে আবারও আপনাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে এবং সেরকমই আপনি সেই সময় আপনারা কি চান, কেমন অনুষ্ঠান চান, দর্শক আমাদেরকে ফেসবুক পেজের ইনবক্সে জানাতে পারেন, আমাদেরকে মেইল করতে পারেন। নিশ্চয়ই এই যে যাত্রা আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় 1 মাসে, সেই যাত্রাটা অব্যাহত থাকবে। আপনারা নিশ্চয়ই সামনে আমাদেরকে আপনাদের অভিমত জানাবেন, কেমন স্পোর্টস চান, কেমন স্পোর্টস এর অনুষ্ঠান চান। নিশ্চয়ই আপনাদের সেই মন্তব্যের জন্য আমরা অপেক্ষায় থাকবো। নিশ্চয়ই যমুনা টিভির সঙ্গে থাকবেন। আবারও দেখা হবে দর্শক, নিশ্চয়ই নতুন কোনো পথে, নতুন কোনো সময়, নতুন কোনো অনুষ্ঠানে। ভালো থাকবেন।